হ্যালো আমেরিকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেহজিন চৌধুরী। কেমন আছেন আপনারা? আমেরিকার খবরাখবর নিয়ে আবার আপনাদের মাঝে এসেছি। জানতে চান আমেরিকার মানুষ কেমন আছেন, এখানকার বাংলাদেশিরা কি করছেন? সবই জানতে পারবেন আজকের পর্বে। আজ দেখবেন ওয়াশিংটনে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চিত্র প্রদর্শনী, দেখবেন টাইটানিক যাত্রার ১০০তম বার্ষিকীতে তার কিছু স্মৃতি কথা, আরও আছে শারীরিক চিকিৎসা সম্বন্ধে ভুল ধারণা নিয়ে একটি প্রতিবেদন। আর দেরি না করে শুরু করছি হ্যালো আমেরিকা। ওয়াশিংটনে সম্প্রতি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে গিয়েছিলেন সহকর্মী আহসানুল হক। চলুন দেখি এই নিয়ে তার প্রতিবেদন। দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াশিংটন ডিসির একটি চিত্রকর্ম প্রদর্শনীর মাঝখানে। আমার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চিত্রকর্ম রয়েছে। এই ছবিগুলো এঁকেছেন তিনি হচ্ছেন রেজাউল করিম, বাংলাদেশের একজন চিত্রকর। ৭১টি ছবি রয়েছে এই প্রদর্শনীতে এবং এগুলোর থিম হচ্ছে পোড়ামাটির কাব্য। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় যে ভীষণ ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছিল সেগুলোকে স্মরণ করেছেন এই ছবিগুলোর মাধ্যমে শিল্পী রেজাউল করিম। এই যে চিত্রকলার প্রতি আপনার যে অনুরাগ, সেটা শুরু হয়েছে কি শৈশবেই? একদম শৈশবেই। আমার ছবি আঁকা মূলত একটা কম্পিটিশনকে ধরে 25শে বৈশাখে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে 1958 সনে একটা কম্পিটিশনে, স্কুল কম্পিটিশনে আমি রবীন্দ্রনাথের পোর্ট্রেট এঁকে দেই এবং আমি ফার্স্ট হই। সে সময় আমি ক্লাস 6-এ পড়ি। ক্লাস 10-এর ছাত্রদের সাথে ফার্স্ট হয়ে যাই। তারপর ওই স্কুলেরই হেডমাস্টার শ্রী গোপীনাথ দত্ত আমাকে ইন্সপায়ার্ড করেন, বলেন যে এটা খুবই একটা ভালো লাইন, শিল্পী হওয়া আমার ছোটোবেলায় ইচ্ছা ছিল, আমি হতে পারি নাই, আমি যে করেই হোক তোকে শিল্পী বানাবো। তুই কি জানিস এই স্কুলের প্রাক্তন ছাত্র শিল্পাচার্য জয়নুল আবেদিন? কোন কোন শিল্পীর কাজ বেশি আপনাকে স্পর্শ করে? আপনার কাজে কোন কোন শিল্পীর প্রভাব আপনি মনে করেন বেশি আছে? আমি যে সময় ল্যান্ডস্কেপ করতাম, আমার ল্যান্ডস্কেপে প্রভাবান্বিত করতো ভ্যান গগের কাজ আমি খুবই পছন্দ করতাম। আমি আবেদিন স্যারের কাজও পছন্দ করতাম, কিন্তু অয়েলে মোটা স্ট্রোকে কাজ করা ভ্যান গগের কাজ তো অরিজিনাল কাজ সে সময় দেখিনি। আমি এই ভিয়েনাতে 2007-এ দেখেছি, এর আগে আমি দেখিনি। সে মোটা স্ট্রোকে আমি কাজ করতাম। তো আমাদের ক্লাস টিচার আব্দুল বাসেত, শিল্পী আব্দুল বাসেত, উনি অনেক বড় শিল্পী, উনি প্রয়াত হয়েছেন, আমাদের ক্লাস টিচারও ছিলেন। উনি বলতেন যে তোমার কাজের ধরন কিন্তু অনেকটা ভ্যান গগের, তুমি ল্যান্ডস্কেপ করো অনেক বেশি করে, এরকম মোটা রঙে। আমি শিল্পীর কাছে এবার একটুখানি জানতে চাইব, আমাদের পিছে যেই ছবিটি রাখা আছে সেটি আমার মতো একজন অতি সাধারণ দর্শক তার পক্ষে বোঝা একটু কঠিন। তো আমি রেজাউল করিম আপনাকে একটু অনুরোধ করব, এই যে ছবিটা, এই ছবিটার নাম কি? ছবিটার নাম ওয়ার ফাইল 2। এটা মেইনলি যুদ্ধের যে ধ্বংসলীলা চালিয়েছিল তার উপরেই কাজ, এবং একটু অন্য ছবিতে অন্যগুলিতে আমি ফিগার রাখিনি, এটাতে একটা ফিগার আছে। এটা বিভৎস, মানে কোনো পাকিস্তানিরা যেভাবে অত্যাচার করেছে সেরকম অত্যাচারিত কোনো মা বা বোন অন্ধকার থেকে বেরিয়ে আসছে। একটু মানে ছবিটার ক্লোজে গেলেই দিব্যি দেখতে পারবেন যে একটা ফেস, একটা মা বা একটা বোনের ফেস বেরিয়ে আসছে এটা থেকে। 1971 সালের ধ্বংসযজ্ঞের চিত্র শিল্পী রেজাউল করিমের স্মৃতিতে স্বাধীনতার 4 দশক পরেও অম্লান। ওয়াশিংটনের শিল্পবোদ্ধাদের কাছে তাঁর এই প্রদর্শনী নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা। এপ্রিলের 15 তারিখ ছিল টাইটানিক দুর্ঘটনার 100তম বার্ষিকী। আবার মনে পড়ে গেল সেই ঐতিহাসিক জাহাজটি ডুবে যাওয়ার করুণ স্মৃতি। জানতে চান 100 বছর পর টাইটানিককে মানুষ কিভাবে মনে রেখেছেন? এই প্রতিবেদনটিতে দেখুন সেই চিত্র। জেমস ক্যামেরনের টাইটানিক ছবিটি আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এখন এই ছবিটি 3Dতেও দেখতে পাবেন। আরও আছে বিভিন্ন ধরনের প্রদর্শনী। এসবই
টাইটানিক আর টাইটানিকের যাত্রীদের স্মৃতি ধরে রাখার প্রচেষ্টা। 100 বছর পরও সারা বিশ্বের মানুষ সেই দিনটি ভুলে যাননি। আমেরিকার লাস ভেগাসের এই প্রদর্শনীতে কত মানুষ জড়ো হয়েছেন। এখানে আছে টাইটানিকের বিভিন্ন জিনিসপত্র যা সমুদ্রের নিচে থেকে উদ্ধার করা হয়েছে। 2000 যাত্রীর মধ্যে মাত্র 710 জনকে বাঁচানো গিয়েছিল। সেই ঐতিহাসিক জাহাজটিতে যথেষ্ট লাইফ বোট ছিল না, সেটাই দেখানো হয়েছে আ নাইট টু রিমেম্বার ছবিটিতে। প্রথমে মহিলা ও শিশুদের বাঁচানোর চেষ্টা করা হয়। সেদিন যারা মারা যান তাদের বেশিরভাগই পুরুষ এবং নিচের শ্রেণীর যাত্রী। পল কার্জম্যান আইসেডোর ও আইডা স্ট্রাউসের প্রপৌত্র। বিত্তবান পরিবারের এই দম্পতি সেদিন বোটে নামতে রাজি হননি। পল জানান, ইসেডোর বলেছিলেন, যতক্ষণ এই জাহাজে একজন মহিলা বা শিশু থাকবে ততক্ষণ আমি লাইফ বোটে পা দেব না। আইডাও তার স্বামীর সাথেই ছিলেন। তাদেরকে শেষবারের মতো দেখা যায় একে অপরকে জড়িয়ে জাহাজের ডেকে দাঁড়িয়ে আছেন। একটা বিরাট ঢেউ এসে তাদেরকে তলিয়ে নিয়ে যায়। অনেক চেষ্টার পর 1985 সালে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে সমুদ্রে এই জাহাজটির খোঁজ পাওয়া যায়। আর্ল্যান এটিঞ্জার নিউ ইয়র্কের এক নিলাম ঘরের পরিচালক। এখানে জাহাজের 5500টি জিনিস নিলাম করা হবে। তিনি বলেন, এই জাহাজের কোনো কিছুই আর বেশি দিন থাকবে না। উত্তর আটলান্টিকের প্রতিকূল পরিবেশের কারণে সবকিছু নষ্ট হয়ে যাবে। উদ্ধার করা এসব জিনিসই টাইটানিকের স্মৃতি ধরে রাখবে। রিচার্ড ড্যাভেনপোর্ট হাইন্স সেই যাত্রীদের নিয়ে একটি বই লিখেছেন, ভয়েজার্স অফ দ্য টাইটানিক। বিত্তবান, দরিদ্র সবাই ছিলেন সেই জাহাজে। তিনি বলেন, সবাই ভেবেছিলেন এই জাহাজ কখনো ডুববে না, বরফের মধ্য দিয়েও ছুটে চলছিল, কারণ সবার ধারণা ছিল টাইটানিক দুর্ভেদ্য। কিন্তু 1912 সালের 15 এপ্রিলের ভোরবেলা সবাইকে হতবাক করে দিয়ে ডুবে যায় সেই ঐতিহাসিক জাহাজ। তার 100 বছর পর আমরা টাইটানিক ও তার যাত্রীদের স্মরণ করছি। সেই দুর্ঘটনার স্মৃতি ভোলা যায় না। চিকিৎসা জগৎ অনেকের কাছে বিরাট এক রহস্য। আজও গ্রামে গঞ্জে মানুষ তাদের নিজেদের মন গড়া কাহিনী তৈরি করছেন। অসুখ হলে এই ভুল ধারণাগুলো তাদের চিকিৎসার ক্ষতি করতে পারে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন করিনা চৌধুরী। শ্যামলী সিং মেদিনীপুরের এক স্কুলের ছাত্রী। সে বিশ্বাস করে কুকুরের কামড় ভয়ঙ্কর। কুকুরের কামড়ালে পাগলা হয়ে যায়, মানে পেটে বাচ্চা চলে এসে কুকুরের বাচ্চা হয়ে পেটে থাকে, তারপরে জ্বালাতন। মানুষের পেটে কুকুরের বাচ্চা হওয়ার ব্যাপারটি এই এলাকার অনেকেই বিশ্বাস করেন। মনোবিজ্ঞানী কুমার কান্তি ঘোষ এই বিষয়ে গবেষণা করেছেন, তা নিয়ে লেখালেখি করেছেন। কয়েক বছর আগে একটি 9 বছরের ছেলে তার কাছে আসে। 10 দিন আগে বাড়ির পোষা কুকুর তাকে কামড়ে দিয়েছিল। ছেলেটি মনে প্রাণে বিশ্বাস করত যে তার কুকুরের বাচ্চা হবে। তার বাবা মা বলেন তাদের ছেলে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, এমনকি সে মাঝে মাঝে কুকুরের মতোই হাঁটাচলা করছে। ভারতের বহু এলাকায়, বিশেষ করে গ্রামেগঞ্জে অনেক ধরনের হাতুড়ে ডাক্তার দেখা যায়। অনেকেই জাদুমন্ত্র করে ওষুধ দেয়। গরিব রোগীদের ডাক্তারের কাছে যাওয়ার সামর্থ্য নেই, আশেপাশে কোনো হাসপাতালও নেই, তাই এসব হাতুড়ে ডাক্তারদের কাছেই তাদেরকে যেতে হয়। রোগ এবং চিকিৎসা সম্পর্কে ভুল ধারণা নিয়েই তারা বেঁচে থাকেন। পাগল কুকুর কামড়লে পেটে বাচ্চা জন্মায়, বাচ্চা জন্মালে কিন্তু সেই রোগীটা কিন্তু বাড়িতে রয়ে না, চতুর্দিকে ঘুরে পাগলের মতো। কিন্তু যদি আমার কাছে সময় এসে, তিনি বলেন, দই আর বিভিন্ন ধরনের লতাপাতা খেয়েই অনেক মানুষকেই কুকুরের বাচ্চা হওয়া থেকে বাঁচানো গেছে। গোপাল সিং কৃষি কাজ করেন। 7 বছর আগে কুকুরের কামড় খেয়ে তিনি বুদেশ্বর সিং এর কাছে গিয়েছিলেন। ওর কাছে বিস্তারিত কথার উপরে আলোচনা করলাম আমি, যে কাকু আমার কুকুর কাছে কী হবে। তো সে বললো যে বিরাট বাচ্চা হয়ে যায়, যাতে পাগলা হয়ে গেলে মানুষও পাগল হয়ে যায়, সে কামড়ালে সেই মানুষ নাকি কামড়ালে সেই আরও মানুষ মরে যায়। চিকিৎসক সঞ্জয় সামুই
এসব কুসংস্কার নিয়ে খুবই চিন্তিত। এটা মানুষের মানে এখনও ভ্রান্ত ধারণা আছে, বলে কুকুরে কামড়ালে মানুষের পেটে বাচ্চা হয়ে যায়, কিন্তু এটা কোনোদিন সম্ভব নয়। মানে কুকুরের বাচ্চা মানুষের পেটে কোনোদিন হওয়া সম্ভব নয়। এসব রোগীরা তাদের ভুল ধারণা ছাড়তেই পারে না। চিকিৎসার অভাবের কারণে আজও এসব এলাকার লোকজন চিকিৎসা জগৎ নিয়ে এসব কল্পকাহিনী তৈরি করেন। অনেকেরই ডাক্তারদের ওপর কোনো আস্থা নেই, তারা জাদুমন্ত্রই বেশি সহজে বিশ্বাস করেন। ডাক্তাররা বলেন তাদের এসব ভুল ধারণা সহজে যাবে না। আশা করি আপনারা এসব ভুল ধারণা থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কারিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। এই ছিল আজকের অনুষ্ঠান। আশা করি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, ইমেলের ঠিকানা helloamerica@voanews.com, ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পাবেন VOA বাংলা চ্যানেলে। আমরা ফেসবুকেও আছি, VOA বাংলা ফেসবুক ফ্যান পেজে আসুন, আপনাদের মতামত জানান। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি শেহজিন চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।